হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস মুসাফির রাহাত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো যে সেটা আজকে একটু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মুসাফির বাংলা বইটা আর কি। এখানে আমরা সবকিছুই দিয়েছি আর কি, ওই বইটা লাগানো আছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের চরিত্র টরিত্র আলোচনা করবো আর কি। চরিত্র আলোচনা করেছি আমরা, এখানে একটু এটা দেখাই, প্রশ্ন আমরা একটু সলভ করলে কেমন হয়। আচ্ছা, এখানে একটু এই চার্টটা একটু দেখো। চার্টটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। চার্টটা একটু ভালো করে খেয়াল করো। নবাবের কাছের লোক এবং দূরের লোক। তার বিরোধী শক্তিগুলো হচ্ছে ঘোষটি বেগম, তার খালা, এবং খালার পালিত পুত্র শৌকত, মীর জাফর, মীর মিরন, জাফরের পুত্র, রাজবল্লভ, রায়দুল্লভ, মানিকচা। এই রাজবল্লভ হচ্ছে খ্রিস্ট মনে আছে? রাজবল্লভ হচ্ছে কোষাধ্যক্ষ, টাকা পয়সা তার কাছে থাকে। আর মানিকচা হচ্ছে রাজা, কোথাকার জানো? আলীনগর। আচ্ছা, উমিচাঁদ রজার ক্রেগ ইংরেজ প্রধান ছিল, লর্ড ক্লার্ক হচ্ছে নতুন প্রধান, জগৎ শেঠ হচ্ছে অর্থলগ্নিকারী, মোহাম্মদ বেগ ছিল চতুর্থাকারী। এই যে জগৎ শেঠ, এই জগৎ শেঠের আসল নাম কি কে বলতে পারবে? জগৎ শেঠের আসল নাম কি কেউ জানো? জগৎ শেঠ তার নাম, তার আসল নাম কি কে বলতে পারবে? কমেন্টে লিখো তো। আচ্ছা, তার সহযোগী হচ্ছে মীর মারদান, মোল্লাল, ফরাসি বীর সাফরে এবং রাইসুল জোহাল। মোটামুটি চারজন তার কাছের মানুষ আর কি। হ্যাঁ, ব্রিটিশদের বর্ষণ, বেশি ব্রিটিশদেরকে আমরা হেল্প করেছি, রাইট? সত্যি কথা এটা। খুবই ট্রাজিক। হ্যাঁ, রাশিদুল, হ্যাঁ, কাহিনীটা হচ্ছে ও পাটনায় গেছিল কেন? পালিয়ে গেছিল না। পাটনা সে পালিয়ে যায়নি, পাটনায় তার বন্ধু ছিল। তার বন্ধুর কাছে সে ভাবছিল সহায়তা পাবে, এই সহায়তার জন্য পাটনায় যাচ্ছিল। তো পাটনায় যাওয়ার সময়, এটারও ট্রাজিক কাহিনী, ড্রেস তো চেঞ্জ করে 7 মাসে ড্রেস পরে গেছে, কিন্তু জুতাটা খুলতে ভুলে গেছে। ওই জুতা দেখে মানুষজন চিনে ফেলেছে। পরে মীর কাসিমকে খবর দিয়েছে, মীর কাসিম এসে গ্রেফতার করে নিয়ে গেছে জাফরগঞ্জে। খুবই ট্রাজিক। হ্যাঁ, জগৎসের নাম সাব্বির ফতেহ চাঁদ, রাইট? হ্যাঁ, প্রেতা ঠিক আছে, ফতেহ চাঁদ, গুড। মাহবুব, নবাবের বউকে দেখতে ইচ্ছে করছে, দরকার কি? বিয়ে করে তোমার বউকে বলবা নবাবের বউ আমি। রাজু, পুরো ভারতবর্ষ দখল করে ইংরেজরা না? 1757 সালে তো বাংলা দখল করে, বাংলা, বিহার, উড়িষ্যা। পরে আস্তে আস্তে ছোট ছোট, কারণ বাংলা জয় করার আগেই তো কর্ণাটক, মাদ্রাস ওগুলো দখল করে আসছে। হ্যাঁ, আমাদের ভুলে আমরা 200 জন নির্যাতিত হয়েছি, রাইট? ওকে, ঠিক আছে, আমরা কিছু প্রশ্ন সমাধানে যাই। আমরা প্রথমে কিছু বোর্ড প্রশ্ন দেখি। বোর্ড প্রশ্ন দেখার পরে তারপরে আমরা একটু অন্যান্য প্রশ্নের দিকে যাই। ওকে, সিরাজউদ্দৌলার নাটকে অঙ্ক সংখ্যা কত? মানে কয়টা অঙ্ক আছে? অঙ্ক আবার কি? বাংলার মধ্যে অঙ্ক কোথেকে আসলো এটা একটু জানতে হবে। বাংলা পড়তে আসছি আমরা, অঙ্ক আমরা করতে। আচ্ছা, খেয়াল করো, অঙ্ক হচ্ছে আমাদের নাটকের একটা কনসেপ্ট। আমরা নাটকের যে টোটাল কনসেপ্টটা আছে এটাকে কয়েক ভাগে ভাগ করি আর কি। এই ভাগের মধ্যে ভাগগুলোকে আমরা অঙ্ক করি। তো সিরাজউদ্দৌলা নাটকে কয়টা অঙ্ক আছে এটা আমাদের জন্য একটু বিখ্যাত। জুলেখা, জুলেখা কি আবার? জোহালা, রাইসুল জোহালা, হ্যাঁ ঠিক আছে। আশরাফুল, নায়কের বউ নবের পরে শুধু ছিল কিনা? অবভিয়াসলি এটা তো বলতে হয় আমার। অবশ্যই শুধু ছিল, নবের বউ বলে কথা, আমার মতো সুন্দরী হবে। আচ্ছা, ঠিক আছে। তো ভালো, সিরাজউদ্দৌলা নাটকে কয়টা অঙ্ক আছে? 4টা, 3, 4, 7। নাই তো 3, জুতার কারণে 3 বছর, এটা হইতে পারে, রাইট? আচ্ছা, 4 এবং 4টি অঙ্ক, হ্যাঁ রাকিব 4টা, হ্যাঁ গুড, 4টা, শুধু হচ্ছে 4টা অঙ্ক আছে। ওকে, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের শেষ দৃশ্য কোনটা? আচ্ছা, প্রথম অঙ্কের প্রথম, সরি, সিরাজউদ্দৌলা নাটকে 2 নাম্বার, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি, মানে কোন জায়গায়?
বলো। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য মানে একদম শুরুটা কোথায় হয়েছিল, আমি যদি একটু মনে করি যে একদম শুরুটা হয়েছিল কোথায়, একদম শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গে, যদি তোমাদের মনে হয়ে থাকে। আমাদের প্রথম যে দৃশ্যটা আছে এটা শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গে, তাই না? যুদ্ধ হচ্ছে, যে ক্যাপ্টেন টেটন বলছিল ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। হ্যাঁ রাইট, ঠিক আছে, সি নাম্বারটা ডান। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিল, এটা বড় লজ্জার কথা। উক্তিটা কার? হলওয়েল বলছে এটা। হলওয়েলকে, হলওয়েল হচ্ছে ডাক্তার, জন জাফানিয়া হলওয়েল। অভিজাত বলছে, প্লেটন বলেছে, ওয়ালি খান বলেছে। কে? কে বলেছে? অভিজাত, রাইট। হলওয়েল তো বলবে না, হলওয়েল তো নিজেই ইংরেজ। প্লেটনও বলবে না, সেও তো ইংরেজ। ওয়ালি খান, ওয়ালি কিন্তু বাঙালি, কিন্তু চাকরি করতো ইংরেজ কোম্পানিতে, এই জন্য ইংরেজের পক্ষে যুদ্ধ করছিল। এটা কিন্তু একটা পয়েন্ট যে ওয়ালি খান বাঙালি, সে ইংরেজের পক্ষে যুদ্ধ করবে কেন? এটা হচ্ছে সে চাকরি করতো ইংরেজ কোম্পানিতে, এই জন্য ইংরেজের পক্ষে যুদ্ধ করেছে। আচ্ছা, তাহলে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিল, এবার লজ্জার কথা এটা বলেছে অভিজাত। ওকে, এটা বলেছে অভিজাত। আচ্ছা, ঠিক আছে, তারপরেরটাতে আমরা যাই। চার নাম্বার, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজের এই উক্তির কারণ কি? কারণ তিনি যুদ্ধবিদ্যা অদক্ষ ছিলেন, শাসন পরিচালনায় অযোগ্য ছিলেন, প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি, ইংরেজদের মোকাবেলা করতে পারেননি। কোন কারণে তিনি এটা বলছেন যে আমার নিজের বিরুদ্ধে আমার নিজের অভিযোগ আছে? চার, শাসন পরিচালনায় অযোগ্য ছিল তাই না, এটা হচ্ছে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি। এই জন্য যে তিনি বলছিলেন না, মনে আছে যখন লবণ চাষি আসছিল তখন সবাইকে বলেছিল আমার বিচার করেন, আমার বিচার করেন, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। কেন বলছে এটা? ওই যে তিনি বললেন যে প্রজাদের নিরাপত্তার বিধান উনি করতে পারেননি। সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আমি আমার অপরাধের বিচার প্রার্থী, এটা বলে সংলাপে ব্যক্ত হয়েছে সিরাজের কি ব্যক্ত করেছেন? অপরাধবোধ ব্যক্ত করেছেন, প্রজাদের প্রতি প্রেম ব্যক্ত করেছেন, অনুশোচনা ব্যক্ত করেছেন, নাকি আমাত্যদের প্রতি স্ল্যাশ বা ব্যঙ্গ প্রকাশ করেছেন? করে আসছে অনেকে যেটা উত্তর করে আর কি, সেটা হচ্ছে এক নাম্বার অপরাধবোধ। না না, উনি অপরাধবোধে কেন ভুগবেন? উনি আসলে কোনো অপরাধ করেননি তো। উনি তো অনুমতি দিয়েছিলেন এই যে আমাদের মীর জাফর অন্যান্য যারা আছে এদের কথা শুনি, সো তার তো অপরাধবোধ নিজে কখনো ফিল করেননি আসলে। এর উত্তর হচ্ছে অমাত্যদের প্রতি স্লেশ। মনে আছে যে এটা আমরা আলোচনা করেছিলাম না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরে পরেরটাতে যাই। আচ্ছা, ছয়, বড় হয় একবার ছোট হয় কপাল। ওকে, সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ কি? কারণ 2018 সব বোর্ডে আসছে। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি, ইংরেজদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি, খুশরি বেগমকে অন্তঃপুরে এনে রেখেছেন, মীর জাফরের যোগ্য শাস্তি দেননি। কি জন্য অপরাধী বোধ করছিল? 18 প্রশ্ন এটা।
এ নাম্বার, হ্যাঁ 6 হচ্ছে এ। ওকে 7 নাম্বার, সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠাচ্ছে কে? এটা খুব ইম্পর্টেন্ট, যে নবাব আসলে যা লিখে ওইটা নকল করে আরো বেশি বেশি লিখা পাঠায়। নবাব লিখছে যে টাকাটা দিয়ে দেন, যাকে উত্তর আমরা পাবো সে কি করে জানো, সে লিখে টাকা না দিলে খবর আছে, মানে সে উল্টাপাল্টা আরো বেশি লিখে। কাজটা কে করেছে? কাজটা করেছে হচ্ছে মীর মুন্সি। 7 নম্বর হচ্ছে মীর মুন্সি। এই মীর মুন্সি মানে হচ্ছে যারা লেখালেখি করে, এরা হচ্ছে এই কাজটা করেছে। আজ নবাবকে ডুবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তার কি বিশ্বাস করা যায়? ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? আট নম্বর, আজ নবাবকে ডুবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তার কি বিশ্বাস করা যায়? ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? ক্ষোভ, সন্দেহ, বিতৃষ্ণা, আস্থাহীনতা, কোনটা কোনটা প্রকাশিত হয়েছে? 8 নম্বর, 8 ঘ, মুন্সি এত খারাপ। হ্যাঁ মুন্সি মানুষ খারাপ ছিল মাহবুব। মুন্সি ছিল একটা পোস্ট আর কি, আসলে একটা পোস্টের নাম। ওকে আচ্ছা, এটা হচ্ছে আস্থাহীনতা, রাইট। নব আস্থা পাচ্ছেন না, নব না ক্লাইভ হচ্ছে আস্থা পাচ্ছেন ওদের উপর। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটি কার মনে আছে? এটা সেই উক্তি, যে উক্তি যে করেছিল, উক্তি করার পরে লর্ড ক্লাইভ হচ্ছে তাকে ইমপ্রেস করেছিল। সো কাওয়ার্ড ইউ আর। ওকে 9 এর উত্তর কি হবে তাহলে বলো? হ্যাঁ আশরাফুল, আমরা আস্থাবাসী, আমাদের আস্থা আছে, রাইট। 9 এর উত্তর হচ্ছে বি, মীর জাফর, রাইট। মীর জাফর হচ্ছে এটা বলেছিল। গুড, ঠিক আছে। তুমি কম সাপিনী নাও, গজনী বেগমের উক্তি কি প্রকাশ পেয়েছে? তুমি কম সাপিনী নাও, গজনী বেগম এটা বলছিল যখন সে মুর্শিদাবাদে ছিল আর কি, নব যখন তাকে ধরে নিয়ে আসছে তখন। সেটা কাকে বলেছে? 10 এর এ, হিংসা। আচ্ছা, আর কি আছে? অন্য কেউ? 10 এর এ, সবাই হিংসা হিংসা হিংসা। আচ্ছা, কম সাপিনী হচ্ছে হিংসা করছে, কারণ আমিনা বেগম নবাবের মা, তারপর লুৎফুন্নেসা নবাবের স্ত্রী, এরা তো সুখে শান্তিতে আছে, সেই দিক থেকে আমাদের গজনী বেগমের অবস্থাটা খারাপ, এই জন্য সে হিংসা করছে এখন। আচ্ছা 11 নম্বর, সিরাজের বিরুদ্ধে গজনী বেগমের আক্রোশের কারণ কি আসলে? এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন 2017 সালে, যে সিরাজের বিরুদ্ধে গজনী বেগমের আক্রোশের কারণটা কি? অর্থদণ্ড, তাকে টাকা জরিমানা করছে তাই? নবাবের দুর্বলতা ছিল, মানিক চাঁদকে শাস্তি দিয়েছিল তাই? না, তাহলে কি? ওকে, এটা হচ্ছে রাজনৈতিক প্রাধান্য লাভ, রাজনৈতিক প্রাধান্য লাভ। ওকে আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে খ দিয়েছো না, ঠিক আছে। ওকে 1757 সালে কোন তারিখে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? পলাশী যুদ্ধ কত সালে হয়? মেইন প্রশ্ন হচ্ছে এটা।
আচ্ছা 13 হচ্ছে তার না 12তে ছিলাম আমরা 12 ঘ 23শে জুন, হ্যাঁ পলাশী যুদ্ধ হয় 23শে জুন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, রাইসুল জোহালা কে ছিলেন? 13 নাম্বার রাইসুল জোহালা। রাইসুল জোহালা কে ছিল? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, সিরাজ মীর জাফরের সহযোগী, ইংরেজ পক্ষের গুপ্তচর, গোষ্ঠী বেগমের পালিত পুত্র। আচ্ছা এটা হচ্ছে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর হচ্ছে রাইসুল জোহালা। রাইসুল জোহালার নাম কি আসলে? এটা 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বর, রাইসুল জোহালা আসলে কে? কার নাম রাইসুল জোহালা? রাইসুল জোহালা তো মূলত তার আসল নাম না, তার আসল নাম আরেকটা। কার? কে সে? রাইসুল জোহালা কে? মিরমর্দান। 14 নম্বর। 14 সি নারায়ণ সিং। ওকে, ফাহিম নারায়ণ সিং, পৃথা নারায়ণ সিং। ওকে, মেঘলা পাখি পৃথা। আচ্ছা, সাইদ আনোয়ার, আজহারুল। ওকে, বর্ষণ, নাহিদ। নাহিদ দুইজন, নাহিদ উদ্দিন এবং নাহিদ সুজন, মেঘলা, হ্যাঁ গুড। লিনা, জামিল, নারায়ণ সিং, হ্যাঁ এটা মনে রাখবা। নবাব সিরাজ রাজধানীতে ফিরে আসতে চেয়েছিলেন কেন? মানে সে তো যুদ্ধক্ষেত্রে ছিল, যুদ্ধক্ষেত্র থেকে রাজধানী মুর্শিদাবাদে সে কেন আসতে চেয়েছে? নিজের প্রাণ বাঁচানোর জন্য, যুদ্ধ জয় নিশ্চিত ভেবে, পুনরায় সংগঠিত হতে, পরাজয় অপরিহার্য তাই? কিসের জন্য? পনেরো সি 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 পুনরায় সংগঠিত হওয়ার জন্য। পুনরায় সংগঠিত হওয়ার জন্য না? ওকে, পুনরায় সংগঠিত হওয়ার জন্য, পুনরায় সংগঠিত হওয়ার জন্য, হ্যাঁ গুড, ঠিক আছে, ভালো বলেছি। আচ্ছা, সো আমাদের অধ্যায়টা আসলে খুব বেশি কঠিন না, আমরা নিজেরা ভালো করে যখন পড়ার চেষ্টা করি তখন আসলে এগুলো খুব সহজে পারা সম্ভব, এগুলো খুব ঝামেলা বা খুব কঠিন কিছু আসলে না। আচ্ছা ঠিক আছে, আমরা এবার একটু ইয়েতে যাই। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এগুলো সহজ, খুব কঠিন না, বিশ্ববিদ্যালয়ের সহজ সহজ আছে। আচ্ছা আমরা একটু সৃজনশীল প্রশ্নে যাই। সৃজনশীল প্রশ্ন দেখে আমরা একটু ব্রেকে যাব, তারপরে হচ্ছে আবার একটু ফিরে আসবো, 10 মিনিট একটা ব্রেক দেবো ছোটখাটো, তোমরা পানি খেয়ে আসবে, খাওয়া দাওয়া করে ফেলেছো আমরা জানি, আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের খাওয়া দাওয়া বহু বহু পরে আর কি। ওকে, তোমরা তো খেতে খেতে ক্লাস করে ফেলতে পারো, আমরা আসলে খেতে খেতে ক্লাস করাইতে পারি না। ওকে ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন আমরা একটু দেখি। ওকে এটা দেখি 2 নাম্বারটা এই শীটের আর কি। মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমরা তো বাবরের নাম শুনেছি, প্রথম মোগল সম্রাট। তো মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর তার বড় ছেলে হুমায়ুন অল্প বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। দুঃখের বিষয় এই যে সিংহাসনে আরোহণের পরই নানা রকমমুখী ষড়যন্ত্র শুরু হয়, তথাপি সাহসিকতার সাথে তরুণ হুমায়ুন তার শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুন তার অন্যান্য ভাই সহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অসহযোগিতা পাওয়া সত্ত্বেও শক্ত হাতে সবকিছু ধরে রাখতে সক্ষম হন। তাহলে খেয়াল করো এখানে একটা ছোট্ট মিল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মূলত বাবরের কথা আমরা বলছি না, বাবর ছিল হুমায়ুনের কথা বলছি, যে হুমায়ুন সে সাম্রাজ্যে আরোহণ করার পর বা সিংহাসনে বসার পরে অসহযোগিতা পেয়েছে, যেটা আমরা হ্যাঁ তোমরা খেয়ে ফেলেছো তো বুঝতে পারছি না, নাই আমি জানি ক্লাস করতে করতে খেয়েছি। আচ্ছা তো এখানে একটা মিল পাবো, সেটা হচ্ছে যে সম্রাট হুমায়ুন সে অসহযোগিতা পেয়েছে আশপাশের সকলের কাছ থেকে, নবাব সিরাজউদ্দৌলা পেয়েছে, এটা মিল। অমিল কি পাবো? অমিল পাচ্ছি যে সম্রাট হুমায়ুন কিন্তু সাম্রাজ্য টিকে রাখতে পেরেছে সবকিছু করে, সিরাজ পারেন। তো এখানে খেয়াল করো রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছে, দেখে পারো রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছিল, মানে লর্ড ক্লাইভ কাকে বলছে যে পৃথিবীর সেরা বিশ্বাসঘাতক, কাকে দেখে বলতে পারো এটা। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন?
এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। উমিচাঁদ, রাইট। রবার্ট ক্লাইভ হচ্ছে উমিচাঁদকে সেরা বিশ্বকাপে বলছে। উত্তর লিখে দিছি, এটা লিখে দেই, উত্তরটা লেখা থাকে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি কয়ের উত্তর যে শুধুমাত্র উমিচাঁদ মানে একটা ওয়ার্ডে উত্তর করা যায়, এটা করবে না। কয়ের উত্তর একটা শব্দে লিখবে না, লিখলে ভুল না, কাটবে না, কিন্তু এটা অনেক সময় কেটে দিতেও পারে, টিচারের মন খারাপ থাকে। এটা প্রপার ওয়েটা হচ্ছে একটা বাক্যে উত্তরটা লেখা, একটা বাক্যে উত্তরটা লেখা, একটা বাক্যে উত্তরটা লিখলে এটা অনেক ভালো দেখায়। ওকে, সো একটা বাক্যে উত্তরটা লিখতে হবে। আচ্ছা, কত বড় শক্তি তবু কত তুচ্ছ, উক্তিটি ব্যাখ্যা করো। তোমরা খালি বলো তো এই যে কত বড় শক্তি তবু কত তুচ্ছ, এই কথাটা কে বলেছে তাইলে হবে, বাকিটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। মীর জাফর বলেছে এটা? না। মির্জাদ বলেছে? না। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নগুলো একটু করে নিই, পারো না এটা? আচ্ছা ওকে, এটা নবাব বলেছে, নবাব। ওকে, উদ্দীপকের হুমায়ুনের সিংহাসনে আরোহণ এবং নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের সাদৃশ্য তুলে ধরা হয়েছে, একই রকম ভাবে তারা সাম্রাজ্যে বসেছে। এটা আংশিক সাদৃশ্য থাকলেও হুমায়ুন এবং সিরাজউদ্দৌলার পরিণতি এক নয়। পরিণতি মানে হচ্ছে শেষে কি হয়েছে, পরিণতি তো এক হবেই না, স্বাভাবিক। খেয়াল করো পরিণতি কেমন এক হবে, কারণ এখানে আমরা জানি হুমায়ুন তার সিংহাসনে টিকে গেছে, সিরাজ তো টিকে যেতে পারেনি। আচ্ছা, এই হচ্ছে অমিল আর কি। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, খেয়াল করো যে আমরা যেটা বলেছি তোমাদেরকে, ক নাম্বারের উত্তর এক বাক্যে লিখবা, খ নাম্বারের উত্তর দুইটা প্যারাই হবে। প্রথম প্যারাই হচ্ছে মূল উত্তর, মানে কে বলেছে বা কি বিষয় বলেছে, এটা তো সিরাজের কথা, বুঝতেই পারছো। ইংরেজদের তুলনায় শক্তি এবং সামর্থ্য বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকতার কারণে বা বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তো সে যখন জানতে পেরেছে এত শক্তি থাকা সত্ত্বেও আসলে সে জিতবে না, তখনই সে উক্তিটা করেছে আর কি। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে পলাশীর প্রান্তরে যুদ্ধের ময়দানে ইংরেজদের তুলনায় নবাবের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু বেশি থাকা সত্ত্বেও সবাই তো যুদ্ধ করেনি। ঠিক সে কারণে নবাব বুঝতে পেরেছিলেন যে আমার অনেক শক্তি, কিন্তু আমি আসলেই সবার চেয়ে তুচ্ছ হয়ে আছি, কারণ আমার সেনাপ্রধান যুদ্ধ করছে না। নবাবের রাইট। সো এই বিষয়গুলো খুব হার্ট টাচিং, আমরা যদি কখনো ইতিহাস পড়ি আর কি, খুব হার্ট টাচিং ব্যাপার এই নবাব সিরাজউদ্দৌলার এই কাহিনীটা। এবং এখনো তো আমরা কোনো কিছু বলি মীর জাফর নামটা একদম কমন করে ফেলছি আমাদের সাথে। ওকে, আচ্ছা আমরা আরেকটা একটু দেখি, প্রেক্ষাপটগুলো দেখা আর কি। এখানে মেঘনাদ বধ কাব্যের একটা কনসেপ্ট দেখো, যে মেঘনাদ বধ কাব্যে দেশপ্রেমিক রাক্ষসরাজ রাবণ দেশের শত্রু বেষ্টিত এবং অবরুদ্ধ। রামচন্দ্র এবং তার বানর সৈন্য লঙ্কা নগরীকে চারদিকে ঘিরে রেখেছে। রাবণের অনুজ মানে ছোট ভাই বিভীষণ শত্রু সেনার সাথে যোগ দিয়ে রাবণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি বিভীষণ কাজ করেছে হচ্ছে রামের সাথে। আচ্ছা, চারিদিকে অবিশ্বাস, প্রতারণা এবং বিপর্যয়ের হাতছানি। যুদ্ধক্ষেত্র থেকে বীর পুত্রদের মৃত্যুর খবর আসে তার কানে, মানে রাবণ বারবার শুনতে পারে তার এই ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে। বিষণ্ণ এবং দ্রোহক্ষুব্ধ রাবণ শত্রু মোকাবেলা করার জন্য যুদ্ধশ্বাস নিয়ে রণক্ষেত্রে অগ্রসর হন। দেশের জন্য সংগ্রাম প্রকৃত বীরত্বের মহিমায় উজ্জ্বল। এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে। তুমি খেয়াল করো, ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, মানে একটা বছরই অনেক জায়গায় আসছে। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা দেখি, কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, আমরা জানি মিরনের উদ্দেশ্যে, কারণ মিরনকে ইনফ্লুয়েন্স করেছিল লর্ড ক্লাইভ। এর জন্য শৌকচক নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। কেন হবে এটা হাসিল হবে? এই কারণে যে শৌকচক তো আসলে ভালো লোক না, সে হচ্ছে নারী, আর মদ নিয়ে পড়ে থাকতো। তো সে নারী আর মদ নিয়ে পড়ে থাকবে, বাকি সবাই লুটে পুটে খাবে, এই জন্য সবার জন্য সুবিধা শৌকচক নবাব বলে। ওকে, আচ্ছা, উদ্দীপকের রাবণ চরিত্র সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিলে? ওকে, এই যে সে নিজে যুদ্ধ করতে গেছে, এটা কার সাথে মিলে?
এটা হচ্ছে সিরাজের সাথে সামান্য মিলে, সামান্য মিলে কেন কার সাথে যুদ্ধ যেতে চেয়েছিল, ইচ্ছা ছিল, কিন্তু নারায়ণ সিং তাকে বলছে আপনি গেলে সব শেষ হয়ে যাবে, আপনি মুর্শিদাবাদে যান, গিয়ে সবাইকে নিয়ে আসেন। তার ইচ্ছা শক্তির সাথে আমার একটু মিল আছে। রাইট, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে একটু ব্রেক দিই। কতক্ষণ ব্রেক দেওয়া যাবে? আগে অনেক জ্বালায় ফেলছি। 11:20 বাজে, 11:30 ইনশাল্লাহ আমরা ফিরে আসবো।